আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের পক্ষ থেকে আমি সুমাইজি স্মৃতি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেনের সৃজনশীল প্রশ্ন 2 নাম্বার নিয়ে আলোচনা করব এবং এর সমস্যার সমাধান করব। তো আমাদের এখন কি করতে হবে, ক্লাসটি শুরু করে দিতে হবে এবং তোমাদের কি করতে হবে, বই খাতা ক্যালকুলেটর যা যা দরকার সবকিছু নিয়ে বসে পড়ো, ওকে? এবং অবশ্যই কি করতে হবে, খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে। মনোযোগ না দিলে কিন্তু তোমরা প্রশ্নটা বুঝতে পারবে না এবং এর সাথে যে সলিউশনগুলো রয়েছে কিভাবে করতে হবে এবং খুঁটিনাটি সকল বিষয়গুলোও বুঝতে পারবে না। সো আমাদের প্রথমে কি করতে হবে, মনোযোগ দিতে হবে। তো শুরু করে দেই। হ্যাঁ, আমি প্রথমে কি করব, প্রশ্ন পড়ব। প্রশ্নটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং মনোযোগ দিবে। মনোযোগ না দিলে কিন্তু হবে না। প্রশ্ন যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু তোমার সলিউশনটা খুব ভালো মতো তোমরা বুঝতে পারবে, খুব একটা কষ্ট হবে না। ওকে, সো দেখো কি বলছে, আমি প্রশ্নটা পড়ছি। প্রশ্ন 2 নাম্বার, 2017 সালের জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের নিম্নোক্ত ব্যবসায় লেনদেনগুলো সংগঠিত হয়। অর্থাৎ 2017 সালের জানুয়ারি মাসে ব্যবসায় প্রতিষ্ঠানের নাম কি? ব্যবসায় প্রতিষ্ঠানের নাম হচ্ছে চয়ন ব্রাদার্স এবং এই চয়ন ব্রাদার্সে কি হয়, নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। যেমন জানুয়ারির 1 তারিখ ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। অর্থাৎ আমি কিন্তু কোশ্চেনগুলো পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে বেশি। এই প্রতিষ্ঠানটা 1 তারিখ কি করেছে, 75,000 টাকা নিয়ে ব্যবসাটা স্টার্ট করেছে, তার মানে মূলধন হিসেবে নিয়ে এসেছে। ওকে, তারপর জানুয়ারি 2 তারিখ বলেছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। অর্থাৎ এই প্রতিষ্ঠানের জন্য একজন ম্যানেজার লাগবে। তো জানুয়ারি 2 তারিখ কি করলো, 18,000 টাকা বেতন নির্ধারণ করে একজন ম্যানেজারকে নিয়োগ দেওয়া হলো। আচ্ছা, জানুয়ারি 7 তারিখ কি করলো, ধারে পণ্য বিক্রয় করলো 50,000 টাকা। অর্থাৎ এই প্রতিষ্ঠান তার প্রোডাক্ট বা পণ্য কি করলো, বিক্রি করলো। কিভাবে বিক্রি করলো, সেটা ধারে বিক্রি করলো। তারপর জানুয়ারি 10 তারিখ নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। আচ্ছা, এই প্রতিষ্ঠানের জন্য কি লাগছে, কিছু মণিহারি লাগছে। মণিহারিটা কি আশা করি তোমরা সবাই জানো, তারপর আমি বলছি। মণিহারি হচ্ছে একটা প্রতিষ্ঠান চালানোর জন্য টুকিটাকি অনেক কিছু লাগে, কাগজ, কলম, পেন্সিল, বিভিন্ন ধরনের ফাইল টাইল, বিভিন্ন জিনিস লাগে। এই সব কিছুকে একত্রে কি বলা হয়, মণিহারি বলা হয়। তো মণিহারি কেনা হয়েছে 2,200 টাকা নগদে। জানুয়ারি 12 তারিখ বলছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলে স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। আচ্ছা, এখানে এসে দেখা যাচ্ছে যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে, মানে ব্যক্তিগত তহবিল, প্রতিষ্ঠানের কিন্তু কোনো তহবিল না, ব্যক্তিগত তহবিল থেকে ছেলে স্কুলের বেতন দিলেন এবং সেটা কত দিলেন, 2,000 টাকা। জানুয়ারি 20 তারিখ হচ্ছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। অর্থাৎ সুমনা ট্রেডার্স এখানকার কাস্টমার, তো দেখা যাচ্ছে যে ওদের কাছ থেকে 30,000 টাকা পাওয়া গেল। অর্থাৎ ওদের কাছে হয়তো কিছু পণ্য বিক্রি করা হয়েছিল, আমরা পেতাম, সে টাকাটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমি কিন্তু তোমাদের অঙ্ক বলছি এবং এই অঙ্কে বুঝাচ্ছি এবং এর মধ্যে কিন্তু আমি এটাও বলছি যে আমরা, তার মানে কি, যখন আমরা কোনো অঙ্ক করব তখন আমাদের বুঝে নিতে হবে প্রতিষ্ঠানটা আমাদের, বা যারা আমার স্টুডেন্টস আছো প্রত্যেকেই বলছে তোমরা নিজেরা মনে করবা যে প্রতিষ্ঠানটা তোমাদের, তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলা বুঝতে আরেকটু সুবিধা হবে। ওকে, তো এরপর দেখা যাচ্ছে জানুয়ারি 25 তারিখ কি বলেছে, বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা। অর্থাৎ বিজ্ঞাপন লেগেছে, এই বিজ্ঞাপনের জন্য পরিশোধ করা হয়েছে 1,500 টাকা। বিজ্ঞাপনটা কি বুঝতে পেরেছো? অর্থাৎ যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার পণ্যসমূহ জনগণের কাছে বাইরে প্রচারের জন্য যে মাধ্যমটা ব্যবহার করে সেটাই হচ্ছে বিজ্ঞাপন, মানে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড। আমরা এইটার সাথে সবাই পরিচিত। ওকে, তো এই ছিল আসলে ট্রানজ্যাকশন বা লেনদেন বা ঘটনাগুলো। এখান থেকে আমাদের আসলে এখন দেখতে হবে যে কোনটা ঘটনা না। হ্যাঁ, তো আমরা প্রশ্নে চলে যাই, তাহলে একটু ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। অর্থাৎ আমাদের কি চাওয়া হচ্ছে, আমাদের কি কি সমস্যার সমাধান করতে হবে সেটা খেয়াল করো। ক নম্বরে বলছে যে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। আমি ফার্স্ট ক নাম্বার নিয়ে কথা বলবো, পরে প্রশ্নগুলো আমরা পরে যাব। ওকে, তো ক নাম্বার বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে বা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে কোনটা ঘটনা আর কোনটা লেনদেন। অর্থাৎ লেনদেন না, কোনগুলো ঘটনা, এর মধ্যে কোনগুলো ঘটনা সেটা ফাইন্ড আউট করে আমাদের মোট পরিমাণ নির্ণয় করতে হবে।
তো এটা শুরু করার আগে তোমাকে বুঝতে হবে, অর্থাৎ তুমি যখন অঙ্কটা করবা তখন তোমাদের কি করতে হবে যে কোনটা ঘটনা আর কোনটা ঘটনা না, লেনদেন, সেটা ফাইন্ড আউট করতে হবে। সেটা যদি বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু এখান থেকে নিজেরাই ফাইন্ড আউট করতে পারবে যে কোনটা ঘটনা কোনটা লেনদেন না, তারপর তোমরা সেভাবে জাস্ট সলিউশনটা করে ফেলবে। তো তোমাদের সুবিধার জন্য আমি মনে করিয়ে দিচ্ছি যে লেনদেন কোনটা আর ঘটনা কোনটা। একটা প্রতিষ্ঠানের অনেক ধরনের ঘটনা ঘটে, তাই না? অনেক ধরনের ঘটনা থাকে। তো এই ঘটনাগুলোর মধ্যে যে ঘটনাগুলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন আনবে, চেঞ্জ আনবে, ঠিক আছে, সেই সমস্ত ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন বলবো। এবং চেঞ্জটা কিরকম? এখানে দুটো পক্ষ থাকবে, এক পক্ষ দিবে আরেক পক্ষ নিবে, এবং আর্থিক বিষয়ের সাথে জড়িত। যে ঘটনা আর্থিক বিষয়ের সাথে জড়িত সেটাই কি? লেনদেন। আর যেগুলো আর্থিক বিষয়ের সাথে জড়িত না সেগুলো শুধুমাত্রই ঘটনা। প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থা কিন্তু চেঞ্জ আনবে না, তাহলে সেটাই হচ্ছে কি? ঘটনা। ওকে, সো আমরা যখন শুরু করব ক নম্বর সমস্যার সমাধান, তখন আমরা হেড দিব, অর্থাৎ প্রশ্নে কি চাচ্ছে, প্রশ্নে যা চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কি করব? আমরা হেড দিব। অর্থাৎ বলছে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা হলো। আচ্ছা, এখান থেকে আমাদের ব্যবসায়িক লেনদেন না সেটা আমরা চিহ্নিত করব, করে সেটার টোটাল অ্যামাউন্ট বা মোট পরিমাণটা নির্ণয় করব। তো আমাদের কি করতে হবে? ছক করতে হবে। তো ছকের কলাম কয়টা দেখা যাচ্ছে? 4টা। তারিখ, বিবরণ, টাকা, টাকা। টাকার ঘর দুটো। কেন? অনেকের কাছে প্রশ্ন হতেই পারে যে টাকার ঘর দুটো, একটা হচ্ছে ইনার কলাম আর একটা হচ্ছে আউটার কলাম। ইনার কলামে কি করা হবে? ইনার কলামে আসলে ভিতরে যে ক্যালকুলেশনগুলো থাকে সেগুলো আমরা করি, তারপর মেইন যে রেজাল্ট, হ্যাঁ, সেটা হচ্ছে আউটার কলামে দেখানো হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা এখন কি করব? আমাদের এখান থেকে আমাদের পরে বুঝতে হবে যে কোনটা আমাদের ঘটনা কোনটা আমাদের লেনদেন। তো এখানে দেখা যাচ্ছে 2 তারিখ, খেয়াল করো। 2 তারিখে বলছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। আচ্ছা, এটা হচ্ছে ঘটনা। কিভাবে? এখন তোমরা একটু চিন্তা করো যে 18,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হলো, এখনো কিন্তু তাকে বেতনটা দেওয়া হয়নি, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো চেঞ্জ হয়নি, তাই না? তো এটা কি? এটা শুধুমাত্রই ঘটনা। তাহলে আমরা কি করব? আমরা সরাসরি চলে যাব ছকে, আমরা তারিখে বসিয়ে দিব 2017 জানুয়ারি 2 তারিখ। বিবরণে গিয়ে লিখবো ব্যবসায় ম্যানেজার নিয়োগ, টাকার ঘরে লিখবো 18,000 টাকা। ওকে, আচ্ছা, এরপর দেখো প্রশ্ন আবার খেয়াল করো, জানুয়ারি 12 তারিখটা খেয়াল করো কি বলেছে? মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলে স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। আচ্ছা, এই প্রতিষ্ঠানের মালিক কি করলেন? তার ব্যক্তিগত যে তহবিল আছে, অ্যাকাউন্ট আছে, ফান্ড আছে, সেখান থেকে 2,000 টাকা উনি ওনার ছেলের স্কুলের বেতন দিলেন। এটার সাথে কি প্রতিষ্ঠান রিলেটেড? প্রতিষ্ঠানের সাথে কি আর্থিক অবস্থার কি কোনো প্রতিষ্ঠানের চেঞ্জ হয়েছে? না। বা প্রতিষ্ঠানের সাথেও কোনো লেনদেন হয়নি, মানে টাকা আনা নেওয়া কিছুই হয়নি। তার মানে এটা মালিকের পুরোপুরি পার্সোনাল একটা বিষয় যে ছেলের স্কুলের বেতন দেওয়া হলো। তাহলে কি এটা? অবশ্যই কি একটা ঘটনা। তাহলে আমরা এই 12 তারিখটাও কি করতে পারি? আমরা এখানে বসিয়ে দিতে পারি, অর্থাৎ 2017 জানুয়ারি 12 তারিখ মালিক কর্তৃক ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 2,000 টাকা। ওকে, তো এরপরে তোমরা দেখো, তোমাদেরকে আমি বাকি যে ট্রানজ্যাকশন ঘটনাগুলো আছে বা ট্রানজ্যাকশন বা লেনদেন আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু লেনদেন। যেমন ব্যবসায়িক মূলধন আনা হলো, সেটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা চেঞ্জ হয়েছে, পণ্য বিক্রি হয়েছে, মনিহারি ক্রয় হয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থা চেঞ্জ হয়েছে, প্রতিষ্ঠানে কিন্তু দেনা পাওনার বিষয়টা আসছে, দুটো পক্ষ আসছে এইগুলো থেকে। এরপরে দেখা যাচ্ছে যে জানুয়ারি 20 তারিখ এখানেও টাকা পাওয়া যাচ্ছে, 25 তারিখ বিজ্ঞাপন, এগুলো সবগুলোই হচ্ছে আসলে লেনদেন। তার মধ্যে মানে এখানে শুধুমাত্র এই দুটো ঘটনাই আমরা বলবো লেনদেন না, শুধুমাত্র ঘটনা। এবং এরপরে কি করলাম? আমরা 18,000 এবং 2,000 যোগ করে দেখলাম যে 20,000 টাকা। এই পরিমাণে অ্যামাউন্টটি শুধুমাত্র কি ঘটনা হিসেবেই বিবেচিত হবে। বুঝতে পেরেছো সবাই? তো তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার একটু বলে দিই যে এখানে যখন আমাদের ক নাম্বার সলিউশন করতে হবে তখন আমাদের প্রশ্নে কি বলছে যে ঘটনা শুধুমাত্র ঘটনা না, সেটা লেনদেন না, শুধুমাত্র ঘটনা, সেটা ফাইন্ড আউট করে তার মোট পরিমাণ বের করা। সো দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে 2 তারিখ ব্যবসায় ম্যানেজারের নিয়োগ, এটা হচ্ছে একটা ঘটনা, টাকা বসিয়ে দিলাম 18,000। জানুয়ারি 12 তারিখ দেখা যাচ্ছে যে এটাও একটা ঘটনা, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলে স্কুলের বেতন প্রদান করলেন 2,000 টাকা, এবং দুটো যোগ করে দেখা গেল যে 20,000 টাকার একটা অ্যামাউন্ট বা ফিগার দাঁড়িয়েছে। এইটাই হচ্ছে শুধুমাত্র ঘটনার অ্যামাউন্ট, মানে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই পর্যন্ত?
এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমস্যার সমাধান করব। তো দেখো প্রশ্নে কি বলছে, বলছে যে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসমূহ ব্যাখ্যা লিখো। তার মানে কি, এখন আমরা যে লেনদেনগুলো রয়েছে সেখান থেকে কোনগুলো লেনদেন সেগুলো ফাইন্ড আউট করে সমীকরণের পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আমাদের যে সমীকরণ রয়েছে A = L + OE, মনে আছে সবার? যদি মনে না থাকে আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, সেটা কি A = L + কি OE, অর্থাৎ A মানে কি সম্পদ সমূহ বা অ্যাসেটস সমান সমান L মানে কি লায়াবিলিটিস বা পাওনাদার যোগ ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। তো এই সমীকরণে লেনদেনগুলো কিভাবে প্রভাব ফেলছে, হ্যাঁ, সেটা আমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। এটি হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সলিউশন। তো সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে, এক একটা করে লেনদেন বুঝতে হবে, বুঝে আমাদেরকে বসিয়ে দিতে হবে, ব্যাখ্যা করে বলতে হবে। তো প্রথমে আমরা কি করব, আমরা প্রশ্ন অনুযায়ী হেড করব এবং আমাদের এই প্রশ্নের সমস্যা সমাধানের জন্য কি করতে হবে, ছক করতে হবে। ওকে, তো দেখো কিভাবে করেছি। খ নম্বর প্রশ্ন, ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণটা কি ব্যাখ্যা করা হলো। তো এরপর দেখো আমাদের ছক করতে হবে, রাইট? তো তিনটা কলাম রয়েছে, একটা তারিখ, একটা লেনদেন কিনা, একটা হচ্ছে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। এখন আমাদের একটা একটা করে ট্রানজাকশন বুঝতে হবে এবং ব্যাখ্যা সেটা বসিয়ে দিতে হবে। আমি কিন্তু বলছি, তোমরা খেয়াল করে শুনো এবং আমি বলবো যে একটা ট্রানজাকশন বুঝে তোমরাও সাথে সাথে কি করবে, তোমাদের খাতায় বুঝে সাথে সাথে করে ফেলবে। যদি সাথে সাথে করে ফেলো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে আর প্রবলেম হবে না। একবার অবশ্যই আমার সাথে ক্লাসটি করবে যখন সবাই বই খাতা নিয়ে বসবে এবং সবাই আমার সাথে কি অঙ্কটা করে ফেলবে। ওকে, তো খেয়াল করো, প্রথমে যে 1 তারিখে বলেছে, জানুয়ারির 1 তারিখে বলেছে যে ব্যবসায় মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। আচ্ছা, ব্যবসায় মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা, তার মানে কি এটা প্রতিষ্ঠানের কি আর্থিক অবস্থা চেঞ্জ হয়েছে? একটু চিন্তা করো জিনিসটা, একটু চিন্তা করো, থিঙ্ক করো যে কি হলো, প্রতিষ্ঠানে টাকা আসলো, আসার ফলে কি প্রতিষ্ঠানে টাকা অ্যাড হয়েছে, তার মানে কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সো এটা লেনদেন। তাহলে এখন আমরা কিভাবে বসাবো সেটা দেখো, যে তারিখ 2017 জানুয়ারির 1, লেনদেন কিনা, অবশ্যই লেনদেন, কারণ এটা আর্থিক অবস্থার চেঞ্জ এনেছে। এবং সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা দিতে গেলে যেটা করবা তোমরা, লিখবা যে এখানে A = L + E এর হিসাব সমীকরণের উপাদান A ও E উভয়ই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখানে আমরা A = L + E এতটুকু লিখবো, ও ই পুরো ডিটেলস দরকার নাই, জাস্ট L + E এতটুকু দিলেই হবে। তো এখানে কি হয়েছে, এ অংশ অর্থাৎ অ্যাসেট এবং ই ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব উভয় কি বৃদ্ধি পেয়েছে, তাই না? তো আমরা জানি যে অ্যাসেট বৃদ্ধি পেলে কি এ বাড়লে ই বাড়ে, তাই না? তোমরা তো আমি যখন ভিতরে এই চ্যাপ্টারটা আলোচনা করে এসেছি, প্রিভিয়াস কিছু ক্লাস আছে, যারা দেখোনি তারা দেখে নিবে, তাহলে তোমাদের কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দুটো অংশই কি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যখনই প্রতিষ্ঠানে টাকা মূলধন হিসেবে আনা হলো তখনই হিসাব সমীকরণের এ অর্থাৎ সম্পদ এবং ই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তো আশা করি 1 তারিখটা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব জানুয়ারির 2 তারিখ। 2 তারিখ কি বলেছে, 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এটা কি এখানে আসবে না আসবে না, তোমরা নিজেরা একটু প্রশ্ন করো, নিজেরা একটু বোঝার চিন্তা করো বিষয়টা, যে এটা তো আসলে ঘটনা, এটা তো লেনদেন না। যদি লেনদেন না হয় তাহলে হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলবে না, ফেলবে নো। তো তাহলে আমরা এটা এখানে আনবোই না, এটা আমরা কি করব, টোটালি স্কিপ করব, বাদ দিয়ে যাব। আচ্ছা, তারপরে চলে যাও জানুয়ারি 7 তারিখ। 7 তারিখ বলেছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা, তাই না? তো খেয়াল করো কি হয়েছে, আমরা এটা অবশ্যই আমরা এখানে লেনদেন লিখবো, জানুয়ারি 7 তারিখ দিয়ে দিব। কেন? কারণ পণ্য বিক্রি করা হয়েছে, সেটা ধারে হয়েছে, যেভাবেই হোক ধারে করলেও টাকাটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কি আসবে, তার মানে এটা অবশ্যই কি একটা লেনদেন। এখন দেখো হিসাব সমীকরণের উপর কিভাবে প্রভাব ফেলছে সেটা ব্যাখ্যা বলছি। এখানে A = L + E এর হিসাব সমীকরণের উপাদান A ও E উভয়ই বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানেও দেখা যাচ্ছে A এবং E অর্থাৎ সম্পদ এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কেন পেয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করো। যখনই প্রতিষ্ঠান বিক্রি করলো তখন টাকাটা কি আমাদের সম্পদ হিসেবে চলে আসলো, অর্থাৎ সম্পদের প্রাপ্য হিসেবে এটা
বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, মানে দেনাদার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমরা টাকাটা পাবো। সো অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, এবং অ্যাসেট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্বেও কি হয়, বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো সবাই? তো তোমরা ঝটপট খাতা তুলে ফেলো 7 নম্বর তারিখে যে ট্রানজ্যাকশনটা, অর্থাৎ 2 নম্বর ট্রানজ্যাকশন, তারিখ কিন্তু 7 নম্বর। একটা বিষয় কিন্তু খেয়াল করবে, এই জিনিসটা কিন্তু অনেকের ভুল হয়, অর্থাৎ তারিখের জায়গায় ট্রানজ্যাকশন কিন্তু 2, এই অঙ্কের ট্রানজ্যাকশন 2, কিন্তু তারিখ কিন্তু 2 তারিখ না, তারিখ কিন্তু 7 তারিখ। এই জিনিসটা একটু খেয়াল করে তোমরা বসাবা। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি জানুয়ারির 10 তারিখ, অর্থাৎ জানুয়ারির 10 তারিখ কি বলছে খেয়াল করো, নগদে মণিহারি ক্রয়, অর্থাৎ প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য কি করলো, নগদে মণিহারি কিনলো, তাই না? তাহলে কি হলো, আর্থিক অবস্থা চেঞ্জ হলো? অবশ্যই চেঞ্জ হলো, তাই না? কারণ কি, টাকা ক্যাশ থেকে চলে যাচ্ছে, যেখান থেকে কিনে আনা হয়েছে মণিহারি গুলো, সেখানে কি টাকা দেয়া হচ্ছে, অর্থাৎ কিনতে গেলে এটা কি খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা জানুয়ারির 10 লিখবো, লেনদেন লিখবো, এবং ব্যাখ্যা দিতে গিয়ে দেখবো কি হয়েছে। এখানে A = L + E এর হিসাব সমীকরণের উপাদান A ও E হ্রাস পেয়েছে। এখানে এসে আমরা দেখলাম কি, যে হিসাব সমীকরণের উপাদান A এবং E উভয় কি হচ্ছে, কমে গিয়েছে, হ্রাস পেয়েছে। কেন? কারণ হচ্ছে যখন মণিহারি কেনা হলো, তখন কি অফিসের যে ক্যাশ বক্স, যে নগদের যে একটা ড্রয়ার থাকে বা একটা বক্স থাকে যেখানে ক্যাশ টাকা রাখা হয়, সেখান থেকে টাকা নিয়ে মণিহারি কেনা হলো। তাহলে কি টাকাটা চলে গেল, সেই সাথে সাথে ওনার সিকিউরিটিও কমে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তো আমরা চলে যাব 12 তারিখ। 12 তারিখ কি বলছে, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন। এটা কি ছিল, এটা ছিল একটা ঘটনা। তাহলে ঘটনাকে আমরা এই প্রশ্নের সমস্যা সমাধানে আনবো না, এখানে শুধুমাত্র লেনদেন বা ট্রানজ্যাকশন শুধু আনতে হবে। তার মানে আমরা 12 তারিখটা কি করবো, স্কিপ করব। 12 তারিখে স্কিপ করলে কি থাকছে, 20 তারিখ থাকছে। 20 তারিখ কি বলেছে খেয়াল করো, 20 তারিখ বলেছে যে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল, অর্থাৎ সুমনা ট্রেডার্স তাদের কাছ থেকে আমরা টাকা পেতাম, সেই টাকাটা আমরা পেয়ে গিয়েছি। তার মানে কি, এটা অবশ্যই লেনদেন বা ট্রানজ্যাকশন। চলো এখন আমরা দেখি কিভাবে প্রভাব ফেলছে হিসাব সমীকরণে। আমরা তারিখ বসিয়ে দিচ্ছি 2017 জানুয়ারি 20 লেনদেন। আচ্ছা, প্রভাবে দেখো কি বলছে, যে এখানে খেয়াল করবা খুব ভালো মতো সবাই। এখানে A = L + E এর হিসাব সমীকরণের উপাদান A হ্রাস ও বৃদ্ধি পেয়েছে। কিভাবে, কি হলো, জিনিসটা মাথায় ঢুকছে না, রাইট? তো একটু খেয়াল করো, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যে A ও E হ্রাস পাচ্ছে, টাকা পাওয়ার ফলে এর অংশটাই হ্রাস পাচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? আচ্ছা, যখন সুমনা ট্রেডার্সের পক্ষ থেকে টাকাটা আমরা পেলাম, তখন নগদে এসে টাকাটা ঢুকলো প্রতিষ্ঠানের নগদ অংশে, সম্পদের নগদ অংশে, অর্থাৎ ক্যাশ বক্সে বা ক্যাশে এসে টাকাটা জমা হলো। তার মানে কি, অ্যাসেটস বা সম্পদ বৃদ্ধি পেল, তাই না? বৃদ্ধি পেল। এবং আরেক সাইডে হ্রাস পেয়েছে। কিভাবে? অর্থাৎ সুমনা ট্রেডার্স আমাদের কি প্রাপ্য হিসাব বা দেনাদার ছিল, তাই না? তাদের কাছ থেকে আমরা টাকাটা পেতাম। দেনাদার বা প্রাপ্য হিসাবটা কি, সম্পদের একটা অংশ। তার মানে এটা কি কমে গেল, কারণ টাকাটা আমরা পেয়ে গেছি। তার জন্য এভাবে আমরা ব্যাখ্যা করব যে এখানে A = L + E এর হিসাব সমীকরণের উপাদান A। এটা তো হিসাব সমীকরণ, যার জন্য বারবার এভাবে বলা হচ্ছে A এবং E এর হিসাব সমীকরণের উপাদান এই যে A, এইটা কি হয়েছে, হ্রাস ও বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছো সবাই? ওকে, তো কি করতে হবে, খাতায় তুলে ফেলতে হবে। সবাই খাতায় তুলে ফেলো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা ট্রানজ্যাকশন আছে জানুয়ারি 25 তারিখ, বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1500 টাকা। তার মানে কি, এটাও একটা লেনদেন, এটাও কি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এনেছে। তো আমরা কি করব, আমরা তারিখ দিয়ে দিব 2017 জানুয়ারি 25 তারিখ, এবং লেনদেন তারপর কি করব দেখো, খেয়াল করো ব্যাখ্যায় কি বলছে। এখানে A = L + E এর হিসাব সমীকরণ উপাদান A ও E হ্রাস পেয়েছে। A ও E হ্রাস পেয়েছে, কমে গিয়েছে। আচ্ছা, হুট করে বললে, মানে জাস্ট বলে গেলাম, তোমাদের কারোই এই জিনিসটা এখনই ব্রেনে ক্যাচ করবে না, মানে কি হলো এটা আমাকে বোঝাতে হবে। সো আমি যখন বুঝাবো তখন তোমরা বোঝার চেষ্টা করবে কি হলো। অর্থাৎ যখন বিজ্ঞাপন বাবদ টাকাটা প্রদান করা হলো, খরচ করা হলো, তখন কিভাবে করলো, ক্যাশ থেকে 1500 টাকা দিয়ে
বিজ্ঞাপনের জন্য যাকে দায়িত্ব দেওয়া হলো তাকে টাকাটা দিয়ে দিল, তাই না? তাহলে ক্যাশ থেকে টাকা চলে গেল, কি হলো? এ হ্রাস পেল। এ হ্রাস পাওয়ার সাথে সাথে কি হচ্ছে? ইও হ্রাস পাচ্ছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিভাবে হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলছে। ওকে, তো এরপরে আমরা গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখন আমরা গ নম্বর প্রশ্ন সমস্যার সমাধান করব। চলো তবে শুরু করি। কি বলেছে খেয়াল করো সবাই, যে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। অর্থাৎ এখন এই লেনদেনগুলো হিসাব সমীকরণে কিভাবে প্রভাব ফেলছে সেটা আমাদের দেখাতে হবে। তো কি করতে হবে? আমাদের প্রথমে হেড করতে হবে, তারপর ছক করতে হবে, তাই না? এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের ছক। এটা আমরা করব প্রথমে, তারপর আমরা এক একটা লেনদেন ট্রানজ্যাকশন কিভাবে প্রভাব ফেলছে সেটা এখানে বসিয়ে দিব। প্রথমে কি করবা? হেড দিয়ে দাও সবাই, যে গ নম্বর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানো হলো। ওকে, তো এরপর ছকটা আগে বুঝিয়ে নেই। তোমরা হেডটা দেওয়ার পর ছকটা করে নিবে সবাই। ছকটা করার পর আমি একটা একটা ট্রানজ্যাকশন বুঝিয়ে দিব, এবং একটা একটা ট্রানজ্যাকশন প্রত্যেকে কি করবে? খাতায় আমার সাথে সাথে লিখে ফেলবে, বুঝে বুঝে তুলে ফেলবে। বুঝেছো? না হলে কিন্তু তোমরা যদি শুধু শোনার পর আবার করতে যাও তাহলে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, একবারে পারবে না। সো আমি একটা ট্রানজ্যাকশন বা লেনদেন বুঝাবো কিভাবে বসছে, তোমরাও আমার সাথে সাথে সেভাবে বসিয়ে বসে আমার সাথে ক্লাসটি করে নিবে। ওকে, তো দেখো ছকে প্রথমে হচ্ছে তারিখ, তারিখের কলাম, তারপর হচ্ছে উদ্ধৃত, তারপর হচ্ছে সম্পদ। সম্পদের দুটো অংশ, একটা হচ্ছে নগদ হিসাব আর একটা হচ্ছে প্রাপ্য হিসাব। এরপর হচ্ছে সমান দায় এবং মালিকানা সত্ত্ব, দায় যোগ মালিকানা সত্ত্ব, এর লাস্টে হচ্ছে কি? মন্তব্য, তাই না? তো খেয়াল করো আমাদের কি করতে হবে? আমাদের ট্রানজ্যাকশন বুঝে বুঝে করতে হবে। অর্থাৎ এখানে যে ট্রানজ্যাকশন গুলো আছে এগুলো একটা একটা করে পড়তে হবে। তোমরা বইয়ে খেয়াল করো, এখানেও দেওয়া আছে, একটা একটা করে ট্রানজ্যাকশন পড়ে পড়ে আমরা বুঝে বুঝে সেই হিসাব সমীকরণের যে ছক রয়েছে সেখানে বসিয়ে দিব। তো প্রথমে কি ছিল? প্রথমে ছিল জানুয়ারির 1 তারিখ ব্যবসায় কি ৭৫,০০০ টাকা মূলধন হিসেবে আনা হলো। আচ্ছা, এটা কি হচ্ছে খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। ৭৫,০০০ টাকা মূলধন হিসেবে এসেছে, তার মানে নগদ অংশ, সম্পদের নগদ অংশ বৃদ্ধি পেয়েছে, সেই সাথে সাথে কি হয়েছে? ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তাহলে আমরা তারিখের ঘরে বসিয়ে দিয়েছি 2017 জানুয়ারি 1 তারিখ, নগদের ঘরে বসিয়ে দিচ্ছি ৭৫,০০০ টাকা, এবং সেই সাথে সাথে মালিকানা সত্ত্বের ঘরেও বসিয়ে দিয়েছি ৭৫,০০০ টাকা। এরপর রয়েছে আমাদের কি? মন্তব্য। অর্থাৎ এখানে মন্তব্য, আমরা কোন কোন ট্রানজ্যাকশন গুলার মন্তব্য করব সবাই একটু খেয়াল করো। এরপর হচ্ছে মন্তব্য। তো আমরা মন্তব্যে কোন কোন ট্রানজ্যাকশন গুলোর মন্তব্য করব সেটা খেয়াল করো। সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটির উপর যে বিষয়গুলো, যে ট্রানজ্যাকশন গুলো প্রভাব ফেলবে সেই ট্রানজ্যাকশন গুলোর ব্যাখ্যা আমরা এখানে দিব। অর্থাৎ উত্তোলন, মূলধন, আয়, ব্যয়, এই চারটা বিষয় কি মালিকানা সত্ত্বের উপর প্রভাব ফেলছে। ওকে, তো আমরা কি করব? ব্যাখ্যা লিখে ফেলবো মূলধন আনয়ন। অর্থাৎ খেয়াল করো, আবার জানুয়ারি 1 তারিখ বসালাম, টাকা প্রতিষ্ঠানে ৭৫,০০০ টাকা মূলধন হিসেবে আনা হলো। তাহলে নগদের ঘরে ৭৫,০০০ বসিয়ে দিলাম এবং মালিকানা সত্ত্বের ঘরে ৭৫,০০০ টাকা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে পরের যে নিচের ঘরটা রয়েছে সেটা উদ্ধৃত বা ব্যালেন্স। বসানোর পর নগদের ৭৫,০০০ টাকা আমরা বসিয়ে দিচ্ছি, সেই সাথে সাথে মালিকানা সত্ত্বেও আমরা ৭৫,০০০ টাকা কি বসিয়ে দিচ্ছি। এ পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? তারপর খেয়াল করো জানুয়ারির 7 তারিখ, জানুয়ারির 2 তারিখ যেটা, সেটা আমরা স্কিপ করব, কারণ সেটা ঘটনা, এবং ঘটনা হওয়ার কারণে এটা সমীকরণের উপর প্রভাব ফেলবে না। যারা এই বিষয়টা বুঝো নাই তাদেরকে আবারও বলছি যে ঘটনাগুলো হিসাব সমীকরণের উপর কখনোই প্রভাব ফেলবে না, কারণ সেগুলো শুধুমাত্রই ঘটনা, সেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন করেনি এবং সেটা হিসাব সমীকরণের উপরও প্রভাব ফেলবে না। তো এখানে 2 তারিখ যেটা রয়েছে জানুয়ারি, সেটা আমরা বাদ দিয়ে দিব, স্কিপ করবো, এখানে আনবো না। তো তাহলে আমাদের কি করতে হবে? জানুয়ারির 7 তারিখে যেতে হবে, এবং 7 তারিখে দেখা যাচ্ছে যে ধারে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা। তো কি হয়েছে দেখো সবাই খেয়াল করো, ধারে পণ্য বিক্রির ফলে কি হলো? প্রাপ্য হিসাব তৈরি হলো, টাকাটা আমরা পাইনি, তাই না? দেনাদার সৃষ্টি হলো, দেনাদার থেকে প্রাপ্য হিসাব তৈরি হলো। অর্থাৎ সম্পদের আরেকটা অংশ যে প্রাপ্য হিসাব, এখানে গিয়ে আমরা ৫০,০০০ টাকা বসিয়ে দিচ্ছি, এবং সেই সাথে সাথে ওনার সিকিউরিটিতে ৫০,০০০ টাকা বসিয়ে দিচ্ছি। কেন? কারণ অ্যাসেট বৃদ্ধির সাথে সাথে ওনার সিকিউরিটিও বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা খ নম্বরে একটু আগেও ব্যাখ্যাকরণে বুঝে এসেছি। তো এরপর কি করব? আমরা উদ্ধৃত বা ব্যালেন্স করব। ৭৫,০০০ টাকা ৭৫,০০০ বসে যাবে,
প্রাপ্য হিসাবে যে 50,000 বসালাম সেটা 50,000 নেমে যাবে, ইকুয়াল টু এখানে দেখা যাচ্ছে যে 75,000 সাথে 50,000 এই দুটো যোগ করে আমাদের হচ্ছে কত, 1,25,000। তোমরা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর কত তারিখ, এরপর রয়েছে 10 তারিখ। 10 তারিখে বলেছে নগদে মণিহারি ক্রয়, তাহলে কি ক্যাশ টাকা চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাসেট কমে যাচ্ছে, ওনার সিকিউরিটি কমে যাচ্ছে। আমরা এখান থেকে কি করব, বাদ দিয়ে দিব। অর্থাৎ 10 তারিখ লিখে আমরা নগদের ঘরে গিয়ে 2,200 টাকা এরকম ব্র্যাকেট দিয়ে বাদ দিয়ে দিব, মাইনাস করে দিব, এবং সেই সাথে সাথে ওনার সিকিউরিটিতে গিয়েও এই 2,200 টাকা কি করব, মাইনাস করে দিব। এবং আমাদের ব্যাখ্যায় গিয়ে কিন্তু লিখতে হবে মণিহারি খরচ। তার আগের যে 7 তারিখ ছিল সেটা বিক্রয়, সেটাও কিন্তু আমরা ব্যাখ্যায় লিখবো। অর্থাৎ বিক্রয়, আয়, ব্যয়, এখানে দেখা যাচ্ছে বিক্রয়ের মাধ্যমে আয় হয়েছে, সেটা আমরা ব্যাখ্যায় লিখছি, কারণ সেটা মালিকানা সত্ত্বের উপর প্রভাব ফেলছে। আরেকটা হচ্ছে ব্যয়, তাই না, মণিহারি খরচ, সেটাও আমরা ব্যাখ্যায় লিখে দিচ্ছি। ওকে, এরপরে আমরা যদি উদ্বৃত্ত বা ব্যালেন্স করি, তাহলে দেখো 75,000 থেকে 2,200 টাকা বিয়োগ দিয়ে থাকছে 72,800, এবং 50,000 নেমে যাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে 1,25,000, সেখান থেকে 2,200 টাকা মাইনাস দিয়ে দেখা যাচ্ছে 1,22,800। ওকে, তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো আশা করি। পরবর্তী ট্রানজাকশনে চলে যাচ্ছে, খেয়াল করো। পরবর্তী ট্রানজাকশন বলেছে 12 তারিখ। 12 তারিখ কি বলেছিল মনে আছে? নিশ্চয়ই মনে আছে সবার, কারণ আমরা অঙ্কটা কিন্তু কন্টিনিউ করছি। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন দিয়েছেন। সো এটা কি ঘটনা, এবং ঘটনা হলে আমাদের এই ট্রানজাকশনে এখানে আসলে হিসাব সমীকরণ যে রয়েছে এখানে কোনো প্রভাব ফেলবে না। সো 12 তারিখ আমরা বাদ দিয়ে দিব বা স্কিপ করব। আচ্ছা, তাহলে এখন কি রয়েছে? রয়েছে হচ্ছে 20 তারিখ এবং 25 তারিখ। ফার্স্ট আমরা 20 তারিখ দেখি। 20 তারিখ বলছে যে সুমনা ট্রেডার্সের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। আচ্ছা, সুমনা ট্রেডার্স থেকে যদি 30,000 টাকা পাওয়া যায় তাহলে কি হবে? আমরা কিন্তু ব্যাখ্যাতেও খ নম্বরেও বুঝেছি যে এ এবং ই বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের কাজ কি, না সরি, সুমনা ট্রেডার্সের মাধ্যমে পাওয়া গেলে এ বৃদ্ধি পাচ্ছে এবং এ হ্রাস পাচ্ছে, তাই না? এ ও ই বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু খেয়াল করো, আমিও কিন্তু তাড়াতাড়ি বলতে গিয়ে ভুল করে ফেলেছিলাম। খেয়াল করবে, খুব খেয়াল করবে। অর্থাৎ সুমনা ট্রেডার্সের দিক থেকে টাকা পাওয়া গেল, এটা কিন্তু আসলে হয়। এই ভালো হয়েছে, বিষয়টা আমি একটু আলোচনা করি যে হঠাৎ করে এরকম তাড়াহুড়ো করতে গেলে বা অনেক সময় প্রশ্নটা দেখেই মনে হচ্ছে যে টাকা পাওয়া গেল মানে এ বৃদ্ধি পাচ্ছে, ওনার সিকিউরিটি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু না। যখন এখানে দেনাদার সৃষ্টি হবে এবং দেনাদার থেকে টাকাটা পাওয়া যাবে, তখন কিন্তু অ্যাসেটের দুটো অংশই জাস্ট হ্রাস বৃদ্ধি হবে, প্লাস মাইনাস হবে। অর্থাৎ নগদ অংশ বৃদ্ধি হবে এবং দেনাদার বা প্রাপ্য হিসাব কমে যাবে। তাহলে আমরা এটা ইফেক্ট কিভাবে ফেলছি সেটা দেখো। আমরা 20 তারিখ বসিয়ে দিচ্ছি, নগদের ঘর থেকে 30,000 টাকা বাদ দিচ্ছি, সরি, নগদের ঘরে এসে 30 টাকা যোগ করছি, নগদের ঘরে এসে 30,000 টাকা যোগ করছি। কেন? কারণ নগদ অংশ বেড়ে গিয়েছে। কি হয়েছে? নগদ অংশ বেড়ে গিয়েছে, আর প্রাপ্য হিসাব থেকে 30,000 টাকা কি হচ্ছে? মাইনাস হচ্ছে। অর্থাৎ 30,000 টাকা একদিকে যোগ হচ্ছে, আরেকদিকে 30,000 টাকা কি হচ্ছে? মাইনাস হচ্ছে, রাইট? তো এরপরে আমরা উদ্বৃত্ত বা ব্যালেন্স করব। সেখানে কি হচ্ছে খেয়াল করো, 72,800 থেকে সাথে 30,000 আমরা যোগ করব। যোগ করলে হচ্ছে 1,02,800 টাকা নগদের ঘরে। আর প্রাপ্য হিসাবে কত ছিল? প্রাপ্য হিসেবে ছিল 50,000 টাকা। সেখান থেকে আমরা 30,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি। কেন? টাকাটা পেয়ে যাচ্ছি, দেনাদার কমে যাচ্ছে, তাই বাদ দিতে হচ্ছে। বাদ দিয়ে ব্যালেন্স কি আসছে? 20,000। আর আমাদের মালিকানা সত্ত্বের ঘরে ছিল 1,02,800 টাকা, সেটাই থাকবে। ওকে, তো এরপরে দেখো 25 তারিখ মনে আছে সবার? তারপর আমি আবার পড়ছি, বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা। এখন এখানে তোমাদের সাথে আমি একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আমি বারবার প্রশ্নগুলো পড়ছি, বারবার তোমাদেরকে বুঝাচ্ছি, মানে পড়ে একই প্রশ্ন কিন্তু বারবার লেনদেনগুলো পড়ে প্রত্যেকটা অঙ্ক করছি। কেন? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান এমন একটা বিষয় যেটা আমি একবার পড়ে আমি তোমাদেরকে যদি বুঝাই তো একটু ভুল হয়ে যেতে পারে, বা ভুল আমি ট্রানজিশন বলতে পারি, এবং একটু ভুলের জন্য কিন্তু পুরো অঙ্কটাই কিন্তু ভুল হয়ে যেতে পারে। তার মানে কি করতে হবে? আমি যেমন বারবার পড়ে তোমাদের বুঝাচ্ছি, তোমরা যখন অঙ্কটার সলিউশন নিজেরা করবে বা এক্সাম দিতে গিয়ে করবে, তখন কিন্তু তোমাদের যতই মনে থাকুক ট্রানজেকশনগুলো, তারপর প্রত্যেকটা ট্রানজেকশন বা লেনদেন বারবার পড়ে নিবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কি কমে যাবে। ওকে, তাহলে কি হচ্ছে
যে বিজ্ঞাপন বাবদ প্রদান করা হচ্ছে, তার মানে কি অ্যাসেট এবং ওনার সিকিউরিটি কমে যাচ্ছে, টাকাটা ক্যাশে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব, জানুয়ারি 25 তারিখ বসাচ্ছি, নগদ থেকে 1500 টাকা বাদ দিব এবং মালিকানা সত্ত্ব থেকে 1500 টাকা আমরা বাদ দিব এবং ব্যাখ্যায় গিয়ে আমরা লিখবো কি বিজ্ঞাপন খরচ। সবাই খেয়াল করো, লিখেছি বিজ্ঞাপন খরচ অর্থাৎ ব্যয়, ব্যয়ের জন্য এটা ব্যাখ্যায় চলে আসবে। এখন আমরা সব ট্রানজেকশন কি করলাম, আমরা সব ট্রানজেকশন সুন্দর মতো বসিয়ে দিলাম। আচ্ছা, লাস্টে আমাদের ব্যালেন্স জানতে হবে, অর্থাৎ 1,02,800 থেকে 1500 বিয়োগ দিলে আমাদের উদ্বৃত্ত বা ব্যালেন্স আছে 1,01,300, প্রাপ্য হিসেবে নেমে যাচ্ছে 20,000। তোমরা লিখে ফেলো আমার সাথে সাথে, মালিকানা সত্ত্বে 1,22,800 থেকে 1500 বাদ দাও, বাদ দিয়ে দেখবে তোমাদের আসছে 1,21,300। ওকে, তো আর কোনো ট্রানজেকশন কিন্তু নেই। এখন আমরা কি করব, আমরা সম্পদ এবং সম্পদের যে অংশ, যে কয়টা অংশ সেই কয়টা অংশ যোগ করব এবং দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করব। যোগ করে আমরা দেখব দুটো সাইড মিলেছে কিনা। তাহলে চলো দেখি যে নগদের অংশে হচ্ছে 1,01,300 এবং প্রাপ্য হিসাব হচ্ছে 20,000, দুটো যোগ হয়ে হয়েছে 1,21,300 এবং আমরা মালিকানা সত্ত্বে দেখছি যে এখানেও নেমে গিয়েছে 1,21,300। তার মানে কি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব সমান, প্রমাণিত। অর্থাৎ দুটো সাইডেই তোমার যে অ্যামাউন্ট থাকবে সেটা পরিমাণটা বসবে সেটা কি সমান হবে। তাহলে বুঝতে পারবো যে আমাদের এই হিসাব সমীকরণের ছকটা ঠিক আছে, প্রভাবটা সবগুলো লেনদেন কিভাবে যেভাবে প্রভাব ফেলেছে তা সব সঠিক মতো বসানো হয়েছে। ওকে, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা আমার সাথে সাথে অবশ্যই প্রত্যেকটা ট্রানজাকশন করে ফেলবে এবং বসিয়ে ফেলার পরে পুরো অঙ্কটা শেষ করার পরে আরেকটা মানে তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, সেটা কি যে তোমরা নিজেরা আরেকবার কি করবে, পুরো অঙ্কটা না দেখে করবে। প্রথমে ভালো মতো ক্লাসটা আমার সাথে করবে, বুঝবে, বুঝে খাতায় তুলবে, এরপর নিজেরা কি করবে আরেকবার তোমাদের মতো করে না দেখে করবে এবং করতে গিয়ে যখন দেখবা যে তোমাদের প্রবলেম হচ্ছে, কারো যোগ বিয়োগে প্রবলেম হচ্ছে, কারো কোনো একটা ট্রানজাকশন বুঝতে সমস্যা হচ্ছে, তখন কিন্তু তোমরা আমাকে কি করবে, কমেন্টস করবে। কমেন্টস না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, আমার পড়া ঠিক মতো বুঝতে পারছো কি না, তোমাদের কোথায় কি সমস্যা হচ্ছে সেটা যদি না বলো তাহলে আমি সলিউশন কিভাবে করে দিব বলো। তোমাদেরকে অবশ্যই কমেন্টস করতে হবে এবং আমাদের কি কানেক্ট থাকতে হবে। তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাই না? চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। লেখাপড়া অনলাইন সবসময় তোমাদের সাথে আছে, আমরা সবাই তোমাদের সাথে আছি। তোমরা সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ক্লাসটা পেতে বেল বাটনে ক্লিক করবে আর অবশ্যই শেয়ার করবে। এটা একটা শিক্ষা সহায়কমূলক প্রতিষ্ঠান, শেয়ার করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।